হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, মার্কেট আগামীকাল খুলছে এবং আমরা আলোচনা করেছি যে রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক এই রেজাল্ট মার্কেট সোমবার রিয়াক্ট করবে। এবারে এদের রেজাল্টের উপরে যদি মার্কেট পজিটিভলি রিয়াক্ট করে তাহলে মার্কেট ঘুরে দাঁড়াতে পারে, আর না হলে মার্কেটে আরো 400-500 পয়েন্টের কারেকশন আমরা আশা করতে পারি। সবকিছু থেকে দূরে গিয়ে আজকে আমরা আবার একটা মডেল পোর্টফোলিও কিভাবে তৈরি করব, তার যে গ্রামারটা হওয়া উচিত, আমরা যেটা গ্রামার শিখি না, সেই গ্রামারটাকে নিয়ে আজকে আমরা ডিসকাশন করব যে কি করে আমরা স্টেপ বাই স্টেপ বা ফেজ বাই ফেজ একটা মডেল পোর্টফোলিওর কে ক্লোজ করব, অর্থাৎ ফাইনালি স্ক্রিনিং করে আমরা কিভাবে একটা মডেল পোর্টফোলিওকে তৈরি করব। আজকে আমি বলে দিলাম, দেখুন এটা হচ্ছে গ্রামার, কিন্তু প্রত্যেকটা জিনিসের যখন এক্সিকিউশনে যাবেন, অর্থাৎ বাস্তবে যাবেন, সেখানে কিন্তু আপনার দরকার হবে কি না এক্সপিরিয়েন্স। এবং এক্সপিরিয়েন্সটা আসবে কিভাবে না, যত বেশি আপনি টাইম দেবেন। কিন্তু যখন মডেলটা আপনার শেখা থাকবে তখন ধীরে ধীরে এক্সপিরিয়েন্স এবং টাইম আপনারা সেটাকে বাস্তবায়িত করতে পারবেন বা সেটাকে করায়ত্ত করতে পারবেন। তো এবারে আমরা টোটাল মানে এই যে একটা মডেল পোর্টফোলিও তৈরির যে ফেজটাকে আমরা 5টা ফেজে বিভক্ত করেছি এবং প্রত্যেকটা ফেজে আমরা কিটা করতে হবে আমাদেরকে সেটা আজকে আমরা শেখার চেষ্টা করব, যাতে করে আমরা একটা হ্যান্ডসাম প্রফিট পাওয়ার জন্য একটা মডেল স্টকের পোর্টফোলিও তৈরি করতে পারি। প্রথম যে ফেজটা ফ্রেন্ডস, সেখানে আমরা কিটা শিখব। প্রথমে আমরা একটা আমাদের যে গোল, আমাদের যে মডেল স্টক পোর্টফোলিওর যে গোল, সেটাকে আমরা লিখে রাখবো। আমরা নোট ডাউন করব যে আমি এই যে মডেল পোর্টফোলিও থেকে আমি কিটা আশা করছি বা আমার সমস্ত কিছু নিয়ম তার মধ্যে আমার লেখা থাকবে। ফার্স্ট, আমি কত রিটার্ন আশা করছি। আমি যেহেতু স্টক মার্কেটে এসছি, ফার্স্ট যে আমার মানে সিদ্ধান্তটা নিতে হবে যে আমি কেন এসছি এবং আমার আসার পেছনে উদ্দেশ্যটা কি। সেক্ষেত্রে রেঞ্জ বলতে আমি এখানে যেটা বলতে চাইছি যে আমি মিনিমাম 20 থেকে 22% সিএজিআর হারে গ্রো করব। আমি শেয়ার বাজারে এসছি, ইট ইজ এ রিস্কি প্লেস। ট্র্যাডিশনালি আমার অন্যান্য জায়গার তুলনায় যেহেতু আমি এখানে একটা রিস্ক নিয়ে এসেছি, তাই আমার যে রেঞ্জ হবে, আমার যে টার্গেট হবে, যে আমি 20 থেকে 22% সিএজিআর হারে আমি গ্রো করতে চাই, নাম্বার ওয়ান। দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে, আমি কতদিনের মধ্যে এটা রিটার্ন করতে চাই, কতদিনের মধ্যে আমরা এই রিটার্নটা পেতে পারি। সেক্ষেত্রে অর্থাৎ যেটাকে বলছি টাইম ফ্রেম, রুলস বলছে মিনিমাম 7 ইয়ার্স, হোয়ারাজ আপনি আপ টু 3 ইয়ার্স পর্যন্ত জিনিসটার মধ্যে রিল্যাক্সেশন দিতে পারেন। মিনিমাম 3 বছর আপনাকে এর জন্য টাইম দেবে। এইখানে প্রসঙ্গত বলে রাখি ফ্রেন্ডস, দেখবেন আপনি একটা কোনো শেয়ারে যখন ইনভেস্ট করছেন, অনেক শেয়ার আছে আপনাকে 2 বছর রিটার্ন দেবে না, তৃতীয় বছর গিয়ে শেয়ার 5 গুণ হয়ে গেল। সো ফাইনালি আপনার যে অবজেক্টিভ 20 to 22% রিটার্ন, সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে ফার্স্ট হচ্ছে রেঞ্জ, আমি কত পার্সেন্ট এক্সপেক্ট করতে চাইছি, রিটার্ন চাইছি। দ্বিতীয় হচ্ছে টাইম ফ্রেম, আমি কতদিনের জন্য বন্দি রাখবো আমার পয়সাটাকে, মানে লজিক্যালি আমাকে কিটা মাথার মধ্যে রেখে কিন্তু ইনভেস্টমেন্টটাকে করতে হবে।
তৃতীয় যেটা হচ্ছে, আপনি যেহেতু একটা রিস্কি এনভায়রনমেন্টে এসছেন, সেক্ষেত্রে আপনার যে রিস্ক অ্যাপেটাইট সেটাকেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার পোর্টফোলিও নেগেটিভও হতে পারে, কারণ আপনি জেনারেলি যেটা রিটেল ইনভেস্টরদের ক্ষেত্রে হয়, তারা টাইম অফ এন্ট্রির ব্যাপারে অতটা সজাগ নয়। ধরুন আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে বহু রকমের কমেন্ট্রি শোনার পরে হয়তো তারা ধীরে ধীরে কিছুটা সেটার মধ্যে ঢোকার চেষ্টা করছে। কারণ ওভারঅল মানে ইন্ডেক্স ভিত্তিতে যদি দেখা যায় যে 20-21 পিইতে ঢোকা যায়, কিন্তু স্টকের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত বহু ইনভেস্টর, অধিকাংশ ইনভেস্টর ভুল করে বসে যে আচ্ছা শেয়ারটা খুব রিটার্ন দিচ্ছে, তার ফান্ডামেন্টাল ভালো, কিন্তু এটা ভুলে যাচ্ছে যে হয়তো শেয়ার গত 3-4 বছরে 7 গুণ 8 গুণ রিটার্ন দিয়ে দিয়েছে। তো আজকে যদি আমি যদি সেই এক্সপেকটেশনের কথা ভেবে এন্ট্রি নিয়ে বসি, যেখানটাতে বারবার ধরে বলেছি কি, একটা শেয়ার যদি ধরুন 8-10 গুণ উঠে যায়, সে কিন্তু তার 5 গুণ যে প্রফিট সেটাকে কিন্তু সে ট্রিম করে দেয়। তার মানে কি, আপনি যদি আজকে এন্ট্রি নেন যখন শেয়ারটা 8 গুণ ওপরে আছে, তখন আপনাকে কিন্তু অনেকটা নিচে পর্যন্ত লস দেখতে হয়, কারণ আমাদের সিলেকশন প্রসেসটা সেক্ষেত্রে ভুল থাকে। তো সেক্ষেত্রে রিস্ক অ্যাপেটাইটটাও কিন্তু আপনাকে চূড়ান্ত করতে হবে। তাহলে প্রথম হচ্ছে রেঞ্জ 20-22%, টাইম ফ্রেম 7 years, ক্যান বি রিডিউস টু 3 years, আর আমার 20% লস নেওয়ার ক্ষমতা আছে। মিনস এই মাইন্ডসেটটা করে কিন্তু আমাদেরকে এগোতে হবে। দ্বিতীয় যে ফেজ, এবার আমরা নেক্সট, তাহলে আমরা গোল অফ মডেল পোর্টফোলিও বা স্টক পোর্টফোলিও আমরা স্থির করছি, তার ফেজ 1 হলো। দ্বিতীয় ফেজে গিয়ে আমরা কি করব, ডিফাইন দা স্টক ইউনিভার্স। মিনস আমি কোন সেক্টরে ঢুকবো এবং সেই সেক্টরগুলোর মার্কেট ক্যাপ কত হবে, আমি কোন সেক্টরে ঢুকবো এবং তার মার্কেট ক্যাপ কত হবে। ফ্রেন্ডস, এটাকে বোঝানোর জন্য আমি 4টে ক্যাটাগরির এখানে উদাহরণ নেব। 4টে ফেজে জিনিসটাকে, মানে সাব ফেজে আমি জিনিসটাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে টাইম ফ্রেম। টাইম ফ্রেমে আমি দুটো পোর্শন রাখবো। একটা হচ্ছে কি, 3-5 বছরের জন্য আমি পোর্টফোলিও তৈরি করছি, আর একটা হচ্ছে কি 5-20 বছরের জন্য আমি পোর্টফোলিও তৈরি করছি। ক্লিয়ার? টাইম ফ্রেমে দুটো পার্ট, শর্ট টার্মে 3-5 বছর এবং লং টার্মে 5-20 বছরের টাইম ফ্রেম। অন্যদিকে আমি কি রাখবো, একটা হচ্ছে লো রিস্ক আর একটা হচ্ছে হাই রিস্ক। তাহলে টাইম ফ্রেমের মধ্যে এবার এই 4টে ক্যাটাগরির মধ্যে কিন্তু আমি আলাদা আলাদা করে বিশ্লেষণ করব। তাহলে টাইম ফ্রেম 3-5 কারণ কোন ইনভেস্টার, এবং সে লো রিস্কে যেতে চাইছে। ক্লিয়ার? সেখানে যেটা বলা হচ্ছে যে অ্যাভয়েড সাইক্লিক্যাল স্টক। মিনস ধরুন মেটাল স্টক, তারা উপরে যাবে আবার সেই নিচে চলে আসবে, কারণ এই বিজনেসটা সারা গ্লোবাল এনভায়রনমেন্টের উপরে নির্ভর করে। এগুলো কিন্তু আপনাকে একটা অর্গানিক গ্রোথ কিন্তু কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে এরকমটা দেখবেন না। যেমন ধরুন পেট্রোল স্টক, সেগুলোকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আপনাকে নিতে হবে কি না, এভারগ্রিন সেক্টর। এভারগ্রিন সেক্টরের মধ্যেও যে সাইক্লিক্যাল ভাবটা থাকে না সেটা নয়,
কিন্তু তুলনামূলকভাবে অনেক কম থাকে। যেমন ধরুন এফএমসিজি, যেমন ধরুন হেলথ কেয়ার। তাহলে আমরা কোন টপিকটাতে আছি না, শর্ট টার্ম 3 থেকে 5 বছর এবং লো রিস্ক ইনভেস্টর, তার ক্যাটাগরি আমরা ব্যাখ্যা করছি। এবারে এই 3 থেকে 5 বছরের জন্য হাই রিস্ক ক্যাটাগরিতে যখন যাব আমরা, যারা হাই রিস্ক নিতে চাইছে, হাই রিস্ক এবং লো রিস্কের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, হাই রিস্কে হচ্ছে আপনি আপনার পোর্টফোলিওকে 40% পর্যন্ত ডাউন দেখেও বিচলিত হবেন না। ক্লিয়ার? আপনি আপনার পোর্টফোলিওকে 40% পর্যন্ত ডাউন দেখেও বিচলিত হবেন না। এবারে সেখানটাতে প্রথম যে পয়েন্ট, একই পয়েন্ট কি, অ্যাভয়েড সাইক্লিক্যাল স্টক। এখানেও কি করতে হবে, 3 থেকে 5 বছরের জন্য হাই রিস্ক, তারাও কি করবে, সাইক্লিক্যাল স্টককে অ্যাভয়েড করবে। এবং একইভাবে যে মানে ক্যাটাগরিটা হবে সেটা কিন্তু এভারগ্রিন স্টক। ক্লিয়ার? এবারে এই স্টকগুলো আমরা কোত্থেকে সিলেকশন করব, কোন জায়গা থেকে নেব? সেক্ষেত্রে 3 থেকে 5 বছর এবং লো রিস্ক, তারা নিফটি 100 শেয়ারের মধ্যে থেকে শেয়ারকে বেছে তারা ইনভেস্ট করার কথা ভাববে। স্টাডি করে তারা সেক্ষেত্রে সেটাকে ইনভেস্ট করার কথা ভাববে। ক্লিয়ার? হোয়ারএজ হাই রিস্ক যারা নিতে পারবে সেক্ষেত্রে তারা তাদের এই প্যারামিটারটা নিফটি 300 মার্কেট ক্যাপ যাদের, ঠিক আছে, সেই 300 শেয়ারের মধ্যে থেকে শেয়ারকে চুজ করবে। ক্লিয়ার? তাহলে শর্ট টার্ম 3 থেকে 5 বছর, লো রিস্ক, অ্যাভয়েড মানে কি বলে, সাইক্লিক্যাল স্টক লাইক মেটাল, ফেভারেবল এভারগ্রিন সেক্টর, এফএমসিজি, হেলথ, এই সমস্ত আরো বহু রকমের আছে। এবং নিফটি 100 থেকে আপনি আপনার শেয়ারগুলো চুজ করুন। দ্বিতীয়ত হচ্ছে, অন্য ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে কি, সবই একই আছে, সেক্ষেত্রে আপনার শেয়ারের যে সিলেকশনটার প্যারামিটারটা বেড়ে গেল, নিফটি 300 এর যে 1, 2, 3 করে আছে সেই শেয়ারগুলোর মধ্যে থেকে আপনি শেয়ার সিলেকশন করবেন। নেক্সট যেটা হচ্ছে কি, যে লং টার্ম। ধরুন আমি শর্ট টার্মে 3 থেকে 5 বছরের জন্য পোর্টফোলিও তৈরি করছি, এবার আমি লং টার্ম যে সমস্ত ধরুন 23, 24, 25 বছরের বয়স্ক ইনভেস্টররা দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতে চাইছে 5 থেকে 20 বছরের জন্য, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট ক্রাইটেরিয়া হবে কি না, এই মানে কি বলে, সাইক্লিক্যাল স্টক তো ইনভেস্ট করাই যাবে না, তাদের ক্ষেত্রে অ্যালোকেশন, টোটাল অর্থের যে অ্যালোকেশন, এভারগ্রিন সেক্টরে 40% ইনভেস্ট করবে। 5 থেকে 20 বছরের মধ্যে লো রিস্ক ইনভেস্টর, 5 থেকে 20 বছরের লো রিস্ক ইনভেস্টররা এভারগ্রিন সেক্টরে 40% ইনভেস্ট করবে। আর লং টার্ম স্টোরি, যা স্টোরিটা আপনি দেখতে পাচ্ছেন, যেমন ধরুন এখন আমরা বারবার ধরে বলি রিনিউয়েবল এনার্জি স্টোরি, ইলেকট্রিক ভেহিকল স্টোরি, তাহলে এভারগ্রিন 40%, লং টার্ম স্টোরিতে 60% আপনি ফান্ড অ্যালোকেট করতে পারবেন। এবং এই লং টার্মের ক্ষেত্রে আমরা কিন্তু একইভাবে প্যারামিটার রাখবো, যেভাবে হাই রিস্কে রেখেছিলাম নিফটি 300, এক্ষেত্রেও নিফটি 300 এর মধ্যে থেকে কিন্তু আমরা শেয়ারগুলোকে চুজ করে নেব আমাদের পছন্দ মতো, যার বিজনেস আমরা বুঝতে পারছি। এবারে যারা লং টার্ম অর্থাৎ 5 থেকে 20 বছরের জন্য পোর্টফোলিও তৈরি করছে, তাদের ক্ষেত্রে যারা হাই রিস্ক, সেক্ষেত্রে কিন্তু অ্যালোকেশনটা কিন্তু সেম, এভারগ্রিন 40%, লং টার্ম স্টোরি
60% অ্যাসেট অ্যালোকেশন। আর এখানে প্যারামিটারটা কিটা চেঞ্জ হচ্ছে না, নিফটি 500 শেয়ারগুলোর মধ্যে থেকে আমরা শেয়ার চুজ করতে পারবো, মানে আরো আমি এক্সট্রা 200 খানা নতুন শেয়ারকে আমার সিলেকশনের ক্রাইটেরিয়াতে নিয়ে আসতে পারি। তাহলে আমরা ফেজ 2টা ডিটেলসে বুঝতে পারলাম। ফেজ 1 বুঝেছি, ফেজ 2 বুঝলাম। নেক্সট হচ্ছে ফেজ 3। তৃতীয় ফেজে আমরা কি করব? তৃতীয় ফেজে হচ্ছে আমরা কি ধরনের শেয়ার আমরা চুজ করব, ঠিক আছে। থার্ড ফেজে আমরা কি টাইপের শেয়ারকে আমরা পছন্দ করব। ফার্স্ট হচ্ছে লোয়ার রিটার্ন এক্সপেকটেশন, দ্বিতীয় হচ্ছে হায়ার রিটার্ন এক্সপেকটেশন। এই দু পক্ষের লোকের জন্যই কি কি জিনিস কমন আমাদেরকে দেখতে হবে। কোয়ালিটি স্টক, অর্থাৎ যার ম্যানেজমেন্ট ভালো, যার প্রমোটার ফ্রড করে না, যার ফিউচার আউটলুক ভালো, যে কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ ভালো, এবং সর্বোপরি রিজনেবল ভ্যালুয়েশন। এবং এখানে আমরা কি কি জিনিস অ্যাভয়েড করব, ঠিক এর উল্টো। যদি কোনো কোম্পানির মধ্যে কর্পোরেট গভর্নেন্সের মধ্যে কোনো প্রবলেম কখনো একবার নজরে এসে যায়, সেই শেয়ারকে কিন্তু দীর্ঘদিন ভুগতে হয়, সারা জীবন ভুগতে হয়। সো কর্পোরেট গভর্নেন্স খারাপ এসছে এমন শেয়ার থেকে দূরে থাকতে হবে। লস মেকিং কোম্পানি থেকে দূরে থাকতে হবে। যে সমস্ত কোম্পানি রেগুলার আর্নিং কল দেয় না, মিনস প্রতি কোয়ার্টারে ম্যানেজমেন্ট যদি না তার কোম্পানির আউটলুক, মানে যেটাকে বলা হয় ইনভেস্টর কল, কনফারেন্স কল, প্রতি কোয়ার্টারের পরে বিভিন্ন জনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করা হয়, যারা রেগুলার দেয় না তাদেরকে অ্যাভয়েড করতে হবে। সর্বোপরি পেনি স্টক অ্যাভয়েড করতে হবে, এবং যেখানে ডিআইআই বা এফআইআই কোনো হোল্ডিং নেই সেগুলোকে চেষ্টা করতে হবে যে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এবারে এই দুটো ক্যাটাগরির মধ্যে ডিফারেন্সটা কি থাকবে? কমন বললাম, ডিফারেন্সটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে সিম্পল স্টক আপনি পিক আপ করেন। সিম্পল স্টক মিনস যাদের আপনি আর্নিং ভিজিবিলিটি বুঝতে পারছেন, যেমন ধরুন ব্যাংক, যেমন ধরুন এফএমসিজি, এই সমস্ত সেক্টরে যে সমস্ত শেয়ার যেগুলো আপনি বুঝতে পারছেন সেগুলো। আর যারা হাই রিস্কের দিকে যেতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু সেখানে তাদেরকে কনসেপ্ট কাজ করতে হবে। যেমন আমরা বলি বিভিন্ন ভাবে যে এই কনসেপ্টটা আগামী দিনে বড় কনসেপ্ট হতে পারে, সেই জায়গায় আপনাদেরকে যারা হাই রিটার্ন চাইছেন তাদের পোর্টফোলিওতে সেই সমস্ত বিজনেসের শেয়ার রাখতে হবে। এই দুটো হচ্ছে মেন ডিফারেন্স। আর কমন দুটোর ক্ষেত্রে তাহলে এমন কোনো স্টক আমরা পিক করব না যাদের মধ্যে এই সমস্ত লিটিগেশন থাকে বা এই সমস্ত প্লাস পয়েন্ট গুলো দেখে আমরা ইনভেস্ট করব। তাহলে আমাদের ফেজ 3 ওভার। নেক্সট হচ্ছে কি ফেজ 4। ফেজ 4-এ আমরা দেখব কি রুলস অফ দা পোর্টফোলিও। আমি যে আমার পোর্টফোলিওটা তৈরি করছি সেক্ষেত্রে আমার যে অ্যালোকেশন, সেই অ্যালোকেশনের স্টাইলটা কেমন হওয়া উচিত। আমার যদি 100 টাকা থাকে তাহলে আমি 20 টাকার বেশি কোনো একটা সেক্টরে লাগাবো না, 20 টাকার বেশি কোনো একটা সেক্টরে লাগাবো না। আবার যদি শেয়ারের ক্ষেত্রে আসি তাহলে সেক্টর অ্যালোকেশন কত? ম্যাক্সিমাম 20% ফর ওয়ান সেক্টর। আবার স্টকের ক্ষেত্রে যদি আসি, স্টকে কত অ্যালোকেশন করব? ম্যাক্সিমাম 10% ফর ওয়ান
স্টক। তাহলে দুটো পদ্ধতি আসলে আপনাদের কাছে ক্লিয়ার হলো। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এক ধাক্কায় সবকিছু করব না। আমরা যখন কিনবো এট এ টাইম কিনবো না, আবার যখন বিক্রি করব সেটাও এট এ টাইম করব না, মিনস গ্রাজুয়ালি করবো। ধরুন আমি একটা স্টকে পজিশন নিচ্ছি, আমি তার একটা রেঞ্জ 100 টাকার রেঞ্জের মধ্যে আমি ভেবে নিয়েছি সেটা 400 টাকায় কিনেছি, আমি 300 টাকা পর্যন্ত এলেও কিনবো, বা তার উপরেও যদি চলে যায় আমি কিনবো, কারণ আমার ফান্ড সেভাবে অ্যালোকেট করা আছে। এবার যখন আমি প্রফিট বুক করছি, আমি 1000 টাকায় কিছু বিক্রি করব, আমি 1200 টাকায় কিছু বিক্রি করব। সো দ্যাট টাইপ অফ প্রসেস কে বলা হচ্ছে গ্রাজুয়াল। মিনস আমার যে এভারেজ সেটা যেন সবসময়ের জন্য মেনটেন থাকে খাতায় কলমে। তাহলে ফেজ 4 হলো যে রুলস অফ পোর্টফোলিও। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, স্টক পিকিং। এরপরে আমরা কি করব, কোন শেয়ারে ঢুকবো, পিকিং অফ স্টকস। সেক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু বহু স্ট্র্যাটেজি আছে, বহু স্ট্র্যাটেজি আছে। যেমন ধরুন ডিভিডেন্ড স্টক, কেউ আইটিসি ইনভেস্ট করছে, আইটিসি আপনার ডিভিডেন্ড দিয়ে দেয় প্রায় 10%-এর কাছাকাছি। কথার কথা বলছি আমি, 6-7% আপনি ডিভিডেন্ড পেয়ে যান, প্লাস স্টক অ্যাপ্রিসিয়েট করে লং টার্মে। আবার এক্ষেত্রে এই কনসেপ্ট কেউ ব্যবহার করে যে বিটেন ডাউন স্টক, আমরা বলি দেখুন লোয়ার লেভেলে কনসলিডেট করছে, সো ইউ ক্যান বাই। সুতরাং এখানে আপনার যে, এবং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার প্রত্যেকটা ক্যাটাগরি টাচ করে করে কিন্তু লাস্টে এসে স্টিক করবে। এবং এক্ষেত্রে যদি দেখেন আপনি একটা জিনিস হয়তো আপনারা দেখেননি, যদি আপনি আমাদের যে নিফটি 500 যেটা এখানে বোঝানো হয়েছে, সেই নিফটি 500 এর মধ্যে যদি আপনি ঢোকেন, আপনি স্ক্রিনারে গিয়ে নিফটি 500 যদি দেখেন, তাহলে নিফটি 500 এর মধ্যে ফার্স্ট যে শেয়ার আসবে সেটা কোনটা, যার মার্কেট ক্যাপ সবচেয়ে বেশি, অর্থাৎ রিলায়েন্স 20 লাখের কাছাকাছি। আবার যদি এইটার লাস্টে চলে যান, 500 এর দিকে যদি যান, এখানে নেক্সট করলে বা 20th পেজে যদি যান, সেখানে আপনি দেখতে পারবেন সেখানে আপনার কত টাকার মার্কেট ক্যাপের শেয়ারগুলো আছে। কত টাকার মার্কেট ক্যাপের শেয়ার আছে, সেখানে দেখা যাচ্ছে যে আপ টু মার্কেট ক্যাপ অফ 5000 crore পর্যন্ত আছে। মিনস এবারে ধরুন আমরা বলি, ধরুন আমি এখানে আমার স্টার্লিং অ্যান্ড উইলসন আছে, যা মার্কেট ক্যাপের ভিত্তিতে 495 পজিশনে আছে। এবারে আমি বলছি এই শেয়ার আমি ভাবছি আগামী 10 বছরে 50,000 টাকার কোম্পানি হবে, তো আমি সেই ভিত্তিতে সিলেকশন করছি। তো মেন অবজেক্টিভটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মডেল পোর্টফোলিওর যে রুলস রেগুলেশন গুলো, দেখুন একটা হচ্ছে বই বা বুকিশ নলেজ, আর একটা হচ্ছে রিয়েল লাইফে প্লেইং করার এবিলিটি। সেক্ষেত্রে কেউ কোথাও আরো বেশি রিস্ক নিতে পারে, সেটা আপনার উপর। বাট আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে যদি আপনি এই প্রসেসকে অবলম্বন করেন, তাহলে কিন্তু আপনি একটা সুন্দর মডেল পোর্টফোলিও তৈরি করতে সমর্থ হবেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওগুলোকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। কথা হবে পরের।